বাল্টিকের শান্ত উপকূলে লুকিয়ে আছে একটি স্থান যা এখনও বর্বরতার প্রতিধ্বনি বহন করে, স্টুটফ, একটি কনসেন্ট্রেশন ক্যাম্প যার ইতিহাস অবর্ণনীয় নিষ্ঠুরতা এবং নাৎসি শাসনের সবচেয়ে অন্ধকার অপরাধে চিহ্নিত। প্রাথমিকভাবে এটি একটি আটক কেন্দ্র হিসেবে তৈরি করা হলেও স্টুটফ পরিণত হয়েছিল এক মৃত্যুর যন্ত্রে, যেখানে হাজারো পুরুষ, নারী এবং শিশু অমানবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, বাধ্যতামূলক শ্রম করেছিল এবং গণহত্যার শিকার হয়েছিল। তবে স্টুটফকে অন্যান্য ক্যাম্পের থেকে আলাদা করে তার নারী প্রহরীদের ভূমিকা। তরুণী নারীরা, যাদের অনেকে জার্মান মেয়েদের লীগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিল, ভয়ঙ্কর অপরাধের নৃশংস অপরাধী হয়ে ওঠে। তারা শীতল নির্লিপ্ততায় নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছিল। তাদের নির্মম কার্যকলাপ এবং ক্যাম্পের বর্বরতায় সক্রিয় অংশগ্রহণ তাদেরকে কি অপকারিতার সাধারণতা বা ব্যানালিটি অফ ইভিল এর প্রতীকে পরিণত করেছিল। আজ আমরা স্টুটফের ইতিহাস এবং এই নারী প্রহরীদের নির্মম মৃত্যুদণ্ডের কাহিনী অনুসন্ধান করব, একটি অধ্যায় যা মানব প্রকৃতির সবচেয়ে অন্ধকার সীমাকে প্রকাশ করে। স্টুটফ, বাল্টিক উপকূলে নরক। স্টুটফ, যা পোল্যান্ডের গদানস্ক শহরের কাছে অবস্থিত, ছিল জার্মানির সীমার বাইরে প্রতিষ্ঠিত প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প এবং সর্বশেষ মুক্ত হওয়া ক্যাম্পগুলোর মধ্যে একটি। এর প্রতিষ্ঠা 1939 সালে নাৎসিদের পোল্যান্ড আক্রমণের মাত্র কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক নির্মম অধ্যায়ের সূচনা করেছিল। মূলত পুলিশ বুদ্ধিজীবী শ্রেণীর জন্য একটি আটক কেন্দ্র হিসেবে পরিকল্পিত হলেও স্টুটফ দ্রুত তৃতীয় রাইখের গণহত্যার মেশিনারির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল। প্রাথমিকভাবে কয়েক শত বন্দীর জন্য নির্মিত হলেও স্টুটফ দ্রুত আকার ও ধারণ ক্ষমতায় বৃদ্ধি পায়। 1942 থেকে 1944 সালের মধ্যে ক্যাম্পটি গ্যাস চেম্বার, দাহচুল্লি এবং অসংখ্য উপক্যাম্পসহ একটি বিশাল নেটওয়ার্কে পরিণত হয়। এই সুবিধাগুলো স্টুটফকে একটি নিধন শিবিরে রূপান্তরিত করে, যেখানে হাজার হাজার ইহুদি, পুলিশ, সোভিয়েত এবং অন্যান্য জাতীয়তার যুদ্ধবন্দীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। যুদ্ধের শেষ নাগাদ 1,10,000-এর বেশি মানুষ স্টুটফের ফাটকের মধ্য দিয়ে প্রবেশ করেছিল। এদের মধ্যে আনুমানিক 65,000, অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ আর কখনো জীবিত বের হতে পারেনি। অপুষ্টি, রোগ এবং নির্মম শ্রমের পরিবেশ হাজারো প্রাণ কেড়ে নিয়েছিল। অন্যদিকে অনেকেই নাৎসিদের সংগঠিত গণহত্যার শিকার হয়েছিল। স্টুটফের জীবন বন্দীদের শরীর ও মন দুটোই ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিত ছিল। ক্যাম্পে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের সম্পূর্ণ অমানবিকীকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। তাদের সবকিছু কেড়ে নেওয়া হতো, একটি সংখ্যা বরাদ্দ করা হতো এবং তাদেরকে ডোরা কাটা ইউনিফর্ম পরতে বাধ্য করা হতো, যা তাদের পূর্ব পরিচয়ের ছায়ামাত্র করে তুলত। ক্যাম্পে ক্ষুধা ছিল নিত্যসঙ্গী। প্রতিদিনের খাবার বলতে কেবল এক টুকরো শক্ত রুটি এবং পাতলা স্যুপ, যাতে খুব কম পুষ্টিগুণ থাকত। বন্দীদের দীর্ঘ সময় ধরে ক্লান্তিকর পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হতো, কখনো ক্যাম্পের অবকাঠামো নির্মাণে, কখনো গোলাবারুদ তৈরিতে, আবার কখনো কৃষি খামারে পরিশ্রম করতে। যারা খুব দুর্বল হয়ে পড়ত তাদের হত্যা করা হতো। একজন বেঁচে ফেরা বন্দির 1945 সালে সংগৃহীত এক সাক্ষ্য বলছে, আমরা যেন জীবিত কঙ্কাল ছিলাম। প্রতিটি পদক্ষেপ ছিল এক যুদ্ধের মতো। ক্ষুধা শুধু আমাদের শারীরিকভাবে নয়, আমাদের মনুষ্যত্বও কেড়ে নিচ্ছিল। বাল্টিক অঞ্চলের শীতল শীতকাল বন্দীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছিল। অপ্রতুল পোশাক এবং অপর্যাপ্ত আশ্রয়স্থলের কারণে অনেকেই নিউমোনিয়া ও যক্ষ্মার মতো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। এখন এই প্রেক্ষাপট বলার পর আমরা এমন কিছু জানাব যা সেই সময় অকল্পনীয় বলে মনে হতো। 1942 সালে স্টুটফের কাঠামোর মধ্যে এক নতুন চরিত্র আবির্ভূত হয়, আউফজেহেরিনেন বা নারী প্রহরীরা। সাধারণত জার্মান মেয়েদের লীগের সদস্যদের মধ্যে থেকে, যা বুন্দ ডাইচার মডেল বা সংক্ষেপে বিডিএম নামে পরিচিত, নিয়োগ করা হতো এই তরুণী নারীদের বন্দীদের তদারকি করা এবং ক্যাম্পের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যদিও প্রথম দিকে তাদের সংখ্যা সীমিত ছিল, ক্যাম্পের সম্প্রসারণের সাথে সাথে নারী প্রহরীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আউফজেহেরিনেনরা শুধু বন্দীদের নজরদারি করত না, তারা শাস্তি ও মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়াতেও সক্রিয়ভাবে অংশ নিত। তাদের মধ্যে কয়েকজন নির্মমতার জন্য বর নামে পরিচিত হয়ে ওঠে, যারা নিষ্ঠুর পদ্ধতিতে বন্দীদের উপর অত্যাচার করত। এদের মধ্যে অন্যতম ছিল জেনি ওয়ান্ডা বার্কমান, যিনি তার আকর্ষণীয় চেহারা কিন্তু নির্মম মনোভাবের জন্য বর পরিচিত ছিলেন। তাকে প্রায়শই ক্যাম্পের গ্যাস চেম্বারে বন্দীদের বেছে নিতে দেখা যেত এবং সে এই ভয়ঙ্কর কাজটি এক অস্বাভাবিক হাসির সঙ্গে করত।
নারী প্রহরীরা বন্দীদের দ্বারা চালিত ক্যাম্পের কারখানা ও কর্মশালার কাজও তদারকি করত। সামান্যতম ভুলের জন্য তারা কঠোর শারীরিক শাস্তি দিত, কখনো চাবুক, কখনো অন্যান্য নির্যাতনমূলক সরঞ্জাম ব্যবহার করে। স্টুটফে তাদের উপস্থিতি নারীদের প্রতি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানা, যেখানে সাধারণত নারীদের সহানুভূতি ও যত্নশীলতার প্রতীক হিসেবে দেখা হয়। এটি প্রমাণ করেছিল যে নাৎসি মতাদর্শ এমনকি মানবতার মৌলিক মূল্যবোধকেও কলুষিত করতে সক্ষম ছিল। তবে এক প্রশ্ন দেখা দেয়, স্টুটফের চূড়ান্ত উদ্দেশ্য কী ছিল? 1944 সালে যখন লাল বাহিনী এগিয়ে আসছিল, তখন নাৎসিরা স্টুটফে তাদের অপরাধের সমস্ত প্রমাণ ধ্বংস করার প্রচেষ্টা আরও তীব্র করে। তবে গণহত্যা ক্যাম্পের শেষ দিন পর্যন্ত চলতে থাকে। বন্দীদের মৃত্যুর মিছিলের মাধ্যমে অন্য ক্যাম্পে বা জার্মানির অভ্যন্তরে পাঠানো হচ্ছিল, ফলে স্টুটফের ভয়াবহতা তার সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়েছিল। এবং এটাই হবে আমাদের পরবর্তী আলোচনার বিষয়, এই তথাকথিত মৃত্যুর মিছিল কী ছিল এবং এটি শারীরিক ও মানসিকভাবে বন্দীদের উপর কী প্রভাব ফেলেছিল। মৃত্যুর মিছিল, ভয়াবহতার শেষ দিনগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মাসগুলিতে, যখন নাৎসিদের পরাজয় অনিবার্য হয়ে উঠছিল, কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো আরও ভয়াবহতার মঞ্চে পরিণত হয়েছিল। তথাকথিত মৃত্যুর মিছিল ছিল নাৎসিদের এক মরিয়া প্রচেষ্টা, যার মাধ্যমে তারা ক্যাম্পগুলোর বন্দীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তাদের অপরাধের প্রমাণ ধ্বংস করেছিল এবং মিত্র বাহিনীর হাতে বন্দীদের মুক্তি রোধ করেছিল। স্টুটফো এর ব্যতিক্রম ছিল না। 1944 সালের শেষ থেকে 1945 সালের শুরুর মধ্যে কয়েক দশক হাজার বন্দীকে কঠিন পরিস্থিতির মধ্যে দীর্ঘ পথ হাঁটতে বাধ্য করা হয়েছিল। এখন প্রশ্ন হল, এই মিছিলগুলো কিভাবে শুরু হয়েছিল? বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে 1944 সালের সেপ্টেম্বর মাসে, যখন সোভিয়েত বাহিনী বাল্টিক অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে, তখন নাৎসিরা স্টুটফের আংশিক খালি করার নির্দেশ দেয়। দীর্ঘদিনের অপুষ্টি ও জোরপূর্বক শ্রমে দুর্বল হয়ে পড়া বন্দীদের ক্যাম্প থেকে বের করে তুষারাচ্ছন্ন শীতের মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয়। এই মিছিলগুলো, যা মৃত্যুর মিছিল নামে পরিচিত, কয়েক মাস ধরে চলতে থাকে, যতক্ষণ না 1945 সালের মে মাসে স্টুটফ সম্পূর্ণ মুক্ত হয়। তবে এই মিছিলগুলোর উদ্দেশ্য ছিল দ্বিমুখী। প্রথমত, বেঁচে থাকা বন্দীরা যেন নাৎসিদের অপরাধের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে না পারে, এবং দ্বিতীয়ত, বন্দীদের শ্রমশক্তি অন্যান্য ক্যাম্প ও কারখানায় ব্যবহার করা। কিন্তু বন্দীদের জন্য এই মিছিলগুলো আরও গভীর যন্ত্রণা ও দুর্ভোগের পথে নিয়ে গিয়েছিল, এবং এটাই আমরা এখন জানাব। এই মিছিলগুলো পরিচালিত হতো অত্যন্ত নিষ্ঠুর পরিস্থিতিতে। বন্দীদের দিনরাত নিরবচ্ছিন্নভাবে হাঁটতে বাধ্য করা হতো, প্রায়শই খাবার বা পানীয় জল ছাড়াই। যারা ক্লান্ত হয়ে পড়ত বা অসুস্থ হয়ে পড়ত, তাদেরকে প্রহরীরা অবিলম্বে গুলি করে হত্যা করত। যুদ্ধপরবর্তী সময়ে সংগৃহীত বিভিন্ন সাক্ষ্য থেকে জানা যায় যে এই মিছিলের পথে ছিল পরিত্যক্ত মৃতদেহ, শীতে জমে মারা যাওয়া নারী ও শিশু, এবং যারা সামান্যতম দুর্বলতার পরিচয় দিয়েছে তাদের প্রতি নির্মম শাস্তি আরোপ করা হতো। একজন বেঁচে থাকা বন্দী, যিনি মিখাইল টি নামে পরিচিত, তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, আমরা বিরামহীনভাবে হাঁটছিলাম, আমাদের পা রক্তাক্ত ছিল এবং শরীর শীতে কাঁপছিল। যারা পড়ে যেত তারা কোনো সাহায্য পেত না, বরং রাইফেলের গুলি পেত। আমাদের মধ্যে অনেকে ভাবছিল, হাঁটা বন্ধ করাই কি ভালো হবে না? শেষটা মেনে নেওয়া কি সহজ হবে না? প্রচণ্ড শীত বন্দীদের কষ্ট আরও বাড়িয়ে তোলে। 1944 সালের শীতকালে বাল্টিক অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে 20 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গিয়েছিল। বন্দীরা ছেঁড়াফাটা পোশাকে এবং উপযুক্ত জুতা ছাড়াই এই হিমশীতল পরিবেশে টিকে থাকার চেষ্টা করছিল। অন্যদিকে এই মিছিলগুলোর সময় নারী প্রহরীরা বন্দীদের তদারকি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিল। আউফজেহেরিনেনরা, যারা অস্ত্র চালনায় প্রশিক্ষিত ছিল এবং নাৎসি মতাদর্শে অনুপ্রাণিত ছিল, পুরুষ প্রহরীদের পাশাপাশি বন্দীদের নিয়ন্ত্রণ করত। তাদের মধ্যে অনেকেই তাদের নিষ্ঠুরতার জন্য কুখ্যাত হয়ে ওঠে। তারা চাবুক ও রাইফেল ব্যবহার করে বন্দীদের সারিবদ্ধ রাখত এবং স্লাইটেস্ট অবাধ্যতার জন্য কঠোর শাস্তি দিত। একজন পুলিশ বেঁচে থাকা বন্দী, সারাবি, তার সাক্ষ্যে একটি নারী প্রহরীর আচরণ সম্পর্কে বলেন, আমি একটি মহিলাকে মনে করতে পারি, যে আমাদের তদারকি করছিল। যদি আমরা যথেষ্ট দ্রুত হাঁটতে না পারতাম, সে আমাদের মারধর করত। একবার আমি দেখেছিলাম কিভাবে সে এক মাকে গুলি করেছিল, যে তার সন্তানকে কোলে নিয়ে পড়ে গিয়েছিল। তার মুখে কোনো অনুভূতি ছিল না। জেনিওয়ান্ডা বার্কমান, যিনি কি সুন্দর ভূতুক্ষী নামে পরিচিত ছিলেন এবং যার সম্পর্কে আমরা পরে আরও বিশদভাবে আলোচনা করব, স্টুটফের মৃত্যুর মিছিলগুলোর অন্যতম নৃশংস চরিত্র হিসেবে স্মরণীয়।
বিভিন্ন সাক্ষ্যের ভিত্তিতে জানা যায়, বার্কমান শুধু বন্দীদের হত্যা করতেন না, বরং তিনি তা এক ধরনের সন্তুষ্টির সঙ্গে করতেন। 1946 সালের বিচারের পর করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে বার্কমান ব্যক্তিগতভাবে বন্দীদের বাছাইয়ে অংশগ্রহণ করেছিলেন, যারা হাঁটার ক্ষমতা হারিয়েছিল, এবং তাদের ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এছাড়া জার্মান আর্কাইভ থেকে সাম্প্রতিক এক আবিষ্কারে জানা যায় যে নাৎসিরা এই মিছিলগুলোর জন্য বিশেষ কৌশল অবলম্বন করেছিল। তাদের পথ পরিকল্পিতভাবে জনশূন্য এলাকাগুলোর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হতো, যাতে কম সংখ্যক সাক্ষী এই ভয়াবহতা প্রত্যক্ষ করতে পারে। তবে কিছু স্থানীয় বাসিন্দা এই বিভীষিকাম দৃশ্যের প্রত্যক্ষদর্শী হয়েছিল। এক জার্মান কৃষক, যিনি এই রুটগুলোর একটির কাছাকাছি বাস করতেন, কয়েক বছর পর বলেছেন, আমরা তাদের দূর থেকে যেতে দেখতাম। আমরা কাছে যেতে পারতাম না, কিন্তু জানতাম তারা মারা যাচ্ছিল। নীরবতা কেবল বন্দুকের গুলি আর আর্তনাদ দিয়ে ভাঙত। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে 2018 সালে অবমুক্ত করা নথি থেকে, যেখানে প্রকাশিত হয়েছে যে নারী প্রহরীদের এই মিছিলগুলোর সময় বন্দীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হতো। এই প্রণোদনার মধ্যে অতিরিক্ত ছুটির দিন এবং বন্দীদের কাছ থেকে কেড়ে নেওয়া সম্পদ ব্যবহারের অনুমতি অন্তর্ভুক্ত ছিল, যা তাদের মধ্যে আরও বেশি নির্মমতা উৎসাহিত করেছিল। এখন প্রশ্ন হল, এই মিছিলগুলো বন্দীদের জন্য কী অর্থ বহন করত? এই মিছিলগুলো শুধু হাজার হাজার বন্দীর জীবন কেড়ে নেয়নি, বরং যারা বেঁচে ছিল তাদের মন ও শরীরে স্থায়ী ক্ষত সৃষ্টি করেছিল। বিভিন্ন বিবরণ থেকে জানা যায় কিভাবে প্রচণ্ড ক্ষুধা, ঠান্ডা এবং সংগঠিত সহিংসতা বন্দীদের সম্পূর্ণ হতাশার মধ্যে ঠেলে দিত। এক অজ্ঞাত বন্দীর উদ্ধারকৃত ডায়েরির একটি অংশ এই বিভীষিকাময় অভিজ্ঞতার চিত্র তুলে ধরে। আমরা ছায়ার মতো হাঁটছিলাম। মৃতদের জন্য কান্নার সময় নেই, জীবিতদের সাহায্য করার শক্তিও নেই। শুধু এগিয়ে যেতে হয়, কারণ থেমে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া। এই মিছিলগুলোর মানসিক ক্ষত সারা জীবন বেঁচে থাকা বন্দীদের তাড়া করেছে। অনেকেই বারবার দুঃস্বপ্ন দেখতেন, যেখানে তাদের সঙ্গীদের পড়ে যেতে এবং গুলি খেতে দেখতেন। দুঃখজনকভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস বা যুদ্ধোত্তর মানসিক আঘাত তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। যখন 1945 সালের মে মাসে স্টুটফ অবশেষে মুক্ত হয়, তখনও হাজার হাজার বন্দী মিছিলের পথে ছিল অথবা সেই পথে মৃত্যুবরণ করেছিল। সোভিয়েত বাহিনী যখন ক্যাম্পে প্রবেশ করে, তখন তারা এক ধ্বংসপ্রাপ্ত শিবির খুঁজে পায়, যেখানে কেবলমাত্র কিছু বন্দী কোনোভাবে বেঁচে ছিল, যারা মৃত্যুর মিছিল থেকে পালাতে পেরেছিল। স্টুটফের মৃত্যুর মিছিলগুলো হলোকাস্টের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি হয়ে রয়ে গেছে। এই জোরপূর্বক নির্বাসন শুধু নির্মমতাকে প্রতিফলিত করে না, বরং তা দেখায় কিভাবে নাৎসি শাসন তাদের অপরাধ ঢাকতে এবং তাদের মতাদর্শ টিকিয়ে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছিল। জার্মান মেয়েদের লীগ, জার্মানির সবচেয়ে নির্মম নারীরা। নাৎসি জার্মানিতে মতাদর্শগত প্রভাব শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তরুণীদের ব্যাপকভাবে নিয়োগ করা হয়েছিল সংগঠনগুলোর মাধ্যমে, যেমন জার্মান মেয়েদের লীগ, যা হিটলার যুবকদের নারীদের জন্য সমতুল্য সংগঠন হিসেবে কাজ করত। বুন্দ ডায়চার মডেল বা সংক্ষেপে বিডিএম ছিল এমন এক সংগঠন, যার মাধ্যমে কিশোরীদের মধ্যে নাৎসি মতাদর্শ গভীরভাবে রোপণ করা হয়েছিল এবং অনেককে নির্যাতনযন্ত্রের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করা হয়েছিল, যার মধ্যে কনসেন্ট্রেশন ক্যাম্পের প্রহরী হওয়ার ভূমিকা অন্তর্ভুক্ত ছিল। তাহলে বিডিএমের মধ্যে এই মতাদর্শ প্রচারের পদ্ধতি কিভাবে কাজ করত? 1932 সালে প্রতিষ্ঠিত বিডিএম মূলত তরুণী জার্মানদের ভবিষ্যতের মা এবং রাইখের রক্ষক হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছিল। 14 বছর বয়স থেকে সদস্যদের কঠোর মতাদর্শগত শিক্ষার মধ্যে প্রবেশ করানো হতো। তাদের শেখানো হতো জাতিগত বিশুদ্ধতার নীতি, জাতির জন্য আত্মত্যাগ এবং ফুয়েরারের প্রতি নিঃশর্ত আনুগত্য। সেই সময়কার বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, বিডিএমের কার্যক্রম শুধুমাত্র সামাজিক মিলন বা ক্রীড়া কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মধ্যে জাতিগত জীববিজ্ঞান এবং রাইখের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব সম্পর্কেও শিক্ষা অন্তর্ভুক্ত ছিল। এই কর্মসূচির একজন বেঁচে থাকা সদস্য, ইনগ্রিড এইচ, কয়েক দশক পর স্মরণ করে বলেন, আমাদের শেখানো হতো যে আমরা শ্রেষ্ঠ, আমাদের রক্ত আমাদের বিশেষ করে তোলে। 13 বছর বয়সে আমরা ইতিমধ্যে বিশ্বাস করতাম যে জার্মানির গৌরব রক্ষা করা আমাদের দায়িত্ব। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বিডিএমে প্রশিক্ষিত অনেক নারীকে কারখানা, হাসপাতাল বা ফ্রন্টলাইনের সহায়ক হিসেবে কাজ করার জন্য নিয়োগ করা হয়। তবে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে জনশক্তির চাহিদা বাড়ার সাথে সাথে অনেক নারীকে প্রহরী হিসেবে স্থানান্তর করা হয়। নারী প্রহরীদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল অস্ত্র পরিচালনার নির্দেশনা, নজরদারি কৌশল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মানবিক কষ্টের প্রতি অনুভূতি নষ্ট করার শিক্ষা। প্রশিক্ষকরা তাদের শেখাতেন যে বন্দীরা রাইখের শত্রু, যারা সহানুভূতি পাওয়ার যোগ্য নয়।
কৌতূহলজনকভাবে সম্প্রতি প্রকাশিত নথিতে জানা গেছে যে এই নারীদের অনেকে শুধুমাত্র নাৎসি মতাদর্শের কারণে নয়, বরং বস্তুগত প্রণোদনার জন্য এই পদের জন্য আগ্রহী হয়েছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পের প্রহরীরা সাধারণ নাগরিক শ্রমিকদের চেয়ে ভালো খাবার, উন্নত পোশাক এবং বিশেষ সুবিধা পেত। যদিও নাৎসি প্রচার মাধ্যম তাদের জাতির প্রতি অনুগত রক্ষক হিসেবে তুলে ধরেছিল, পরে বিভিন্ন সাক্ষ্য থেকে বোঝা যায় যে তাদের অনেকের উদ্দেশ্য ছিল ভিন্ন। কেউ কেউ নাৎসি মতাদর্শে গভীরভাবে বিশ্বাস করত, আবার কেউ এই পদকে সামাজিকভাবে উন্নীত হওয়ার বা দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ হিসেবে দেখত। এরকমই ছিল জেনি ওয়ান্ডা বার্কম্যানের কাহিনী, যিনি স্টুটথ ক্যাম্পের সবচেয়ে পরিচিত নারী প্রহরীদের একজন। তিনি 15 বছর বয়সে বিডিএমে যোগ দেন এবং 22 বছর বয়সে স্টুটথ ক্যাম্পে আউফজেহেরিনেন নারী প্রহরী হিসেবে কাজ করছিলেন। সেই সময়কার বিভিন্ন সাক্ষ্যে বলা হয়েছে, তিনি শুধু চরম নৃশংসতা প্রদর্শন করতেন না, বরং ব্যক্তিগতভাবে বিলাসিতার জন্য তার অবস্থান ব্যবহার করতেন। 1946 সালের বিচারের সময় একজন প্রত্যক্ষদর্শী বলেছিলেন, সে সবসময় সুন্দর পোশাক পরত, তার চুল ছিল পরিপাটি এবং ঠোঁটে লিপস্টিক লাগানো থাকত। সে তার ক্ষমতা উপভোগ করত, যেন সে কোনো সাধারণ প্রহরী নয়, বরং এক তারকা। কি তবে কিছুক্ষণের মধ্যেই আমরা জানাব এই নারীর দ্বারা পরিচালিত ভয়ঙ্কর মৃত্যুদণ্ডগুলোর সম্পূর্ণ বিবরণ। এই প্রক্রিয়া, যার মাধ্যমে সাধারণ তরুণীদের ব্যাপক অপরাধের অপরাধী হিসেবে রূপান্তরিত করা হয়েছিল, তা নাৎসি জার্মানির সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশ দ্বারা সহজতর হয়েছিল। অ্যান্টিসেমিটিজম, তথাকথিত কি নিম্ন শ্রেণীর কি প্রতি অবজ্ঞা এবং সমষ্টিগত আত্মত্যাগের গৌরবকরণ শিক্ষার ও প্রচারের মাধ্যমে স্বাভাবিকীকৃত হয়েছিল। একটি উল্লেখযোগ্য আবিষ্কার হল সেই সময়কার আর্কাইভ থেকে উদ্ধার করা একটি ম্যানুয়াল, যা নারী প্রহরীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এই নথিতে বন্দীদের শৃঙ্খলা বজায় রাখা এবং শাস্তি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল, যেখানে জোর দিয়ে বলা হয়েছিল, সহানুভূতি হল দুর্বলতার চিহ্ন কে এবং কি তাদের দায়িত্ব হল নির্মম হওয়ার দিয়ে। 1944 সালে কর্মীর তীব্র ঘাটতির কারণে নাৎসি কর্তৃপক্ষ এমনকি বিডিএমের পূর্ব অভিজ্ঞতা না থাকা নারীদেরও নিয়োগ করতে শুরু করে। যদিও এই নতুন প্রহরীরা আগেরদের মতো সম্পূর্ণভাবে মতাদর্শগতভাবে প্রভাবিত ছিল না, তারা দ্রুত তাদের সহকর্মীদের নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করে। সম্প্রতি আবিষ্কৃত একটি নথিতে উল্লেখ করা হয়েছে যে এই নারীদের অনেকেই চাবুককে শুধু একটি নিয়ন্ত্রণের উপকরণ হিসেবেই ব্যবহার করত না, বরং ক্যাম্পের মধ্যে নিজেদের উচ্চ মর্যাদার প্রতীক হিসেবেও দেখত। স্টুটথ ক্যাম্পের আরেক পরিচিত প্রহরী এভা পারাদিস তার অত্যন্ত নৃশংস কৌশলগুলোর জন্য স্মরণীয় হয়ে আছে। জানা যায়, তিনি কি খেলা কি নামে বন্দীদের জন্য নিষ্ঠুর পরীক্ষার আয়োজন করতেন, যেখানে বন্দীদের অসম্ভব কাজ করতে বাধ্য করা হতো এবং তারা ব্যর্থ হলে কঠিন মারধর বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। তার বিচারের সময় এক বন্দী বেঁচে থাকা ব্যক্তি বলেন, তার হাসি ছিল এমন, যা রক্ত জমিয়ে দিত। মনে হতো সে আমাদের কষ্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করছিল। স্টুটথের নারী প্রহরীদের ইতিহাসের সবচেয়ে আতঙ্কজনক দিক হল কিভাবে এই নারীরা, যারা তরুণ এবং আপাত দৃষ্টিতে সাধারণ ছিল, অত্যাচার ও মৃত্যুর এই ব্যবস্থার সক্রিয় অংশে পরিণত হয়েছিল। এই ঘটনা অশুভতার প্রকৃতি এবং মতাদর্শ কিভাবে এমন ব্যক্তিদেরও বিকৃত করতে পারে যারা স্বাভাবিকভাবে সহানুভূতি ও যত্নের প্রতীক হিসেবে বিবেচিত হয়, সে বিষয়ে গভীর প্রশ্ন উত্থাপন করে। এলিজাবেথ বেকার, স্টুটথের অন্যতম কনিষ্ঠ প্রহরী, এই রূপান্তরের একটি নিখুঁত উদাহরণ। 1924 সালে জন্মগ্রহণকারী বেকার কৈশোরে বিডিএমে যোগ দিয়েছিলেন এবং 20 বছর বয়সে তাকে স্টুটথ ক্যাম্পে প্রহরী হিসেবে নিয়োগ করা হয়। যদিও প্রথম দিকে তিনি নির্যাতনে অংশ নিতে দ্বিধান্বিত ছিলেন, পরে তিনি ক্যাম্পের নিষ্ঠুর কর্মকাণ্ডের অংশ হয়ে ওঠেন। তার বিচারের সময় তিনি বলেন, আমি শুধু আদেশ মেনে চলতাম। আমি জানতাম না কিভাবে থামতে হয়। যেসব নারীরা বিডিএম থেকে কনসেন্ট্রেশন ক্যাম্পের প্রহরীতে পরিণত হয়েছিল, তারা প্রচলিত সংজ্ঞা অনুযায়ী দানব ছিল না, তবে তারা নাৎসি গণহত্যার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। তাদের আদর্শবাদী তরুণী থেকে ভয়ঙ্কর অপরাধের অপরাধীতে পরিণত হওয়ার পথ দেখায় কিভাবে প্রচার ও মতাদর্শ একজন মানুষকে সম্পূর্ণভাবে অমানবিক করে তুলতে পারে। কিন্তু এখন আমরা বলব, এই নারীরা ঠিক কী করেছিল এবং কিভাবে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর অন্যতম প্রধান চরিত্র হয়ে উঠেছিল। নিষ্ঠুরতার প্রতিচ্ছবি, স্টুটথের সবচেয়ে কুখ্যাত নারী প্রহরীরা। যেমনটি আমরা উল্লেখ করেছি, স্টুটথ কনসেন্ট্রেশন ক্যাম্পের বিভীষিকাময় বাস্তবতায় কিছু ব্যক্তিত্ব কেবল তাদের অপরাধে অংশগ্রহণের জন্যই নয়, বরং সেই অপরাধ সংগঠনের ভয়াবহ নিষ্ঠুরতার জন্যও চিহ্নিত হয়েছিল। এই ব্যক্তিদের মধ্যে নারী প্রহরী জেনি ওয়ান্ডা বার্কম্যান, এভা পারাদিস এবং এলিজাবেথ বেকার কুখ্যাতভাবে নাৎসি শাসনের চরম অমানবিকতার প্রতীক হয়ে উঠেছিল।
তাদের কর্মকাণ্ড দেখিয়েছিল কিভাবে ক্ষমতা এবং মতাদর্শিক প্রভাব সাধারণ মানুষকে আতঙ্কের এক যন্ত্রে পরিণত করতে পারে। সুন্দর ভূতকি জেনি ওয়ান্ডা বার্কমান এই ডকুমেন্টারির আগের অংশে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা জেনি ওয়ান্ডা বার্কমান, যিনি 1922 সালে জন্মগ্রহণ করেন, স্টুটফের সবচেয়ে পরিচিত নারী প্রহরীদের একজন ছিলেন। সুন্দর ভূতকি নামে পরিচিত, তার শারীরিক সৌন্দর্য এবং তার বর্বরতার মধ্যে তীব্র বৈপরীত্য ছিল। লম্বা গড়ন, স্বর্ণকেশী চুল এবং দেবদূতের মতো মুখাবয়ব থাকা সত্ত্বেও বার্কমান তার চেহারাকে ব্যবহার করতেন এক মিথ্যা নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করার জন্য, যাতে বন্দীরা আতঙ্কিত হওয়ার আগেই তিনি তাদের উপর ভয়াবহ নির্যাতন চালাতে পারেন। বেঁচে থাকা বন্দীদের সাক্ষ্য অনুযায়ী তিনি নির্মম নির্লিপ্ততার সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করতেন। 1946 সালে গদান্স্কে অনুষ্ঠিত বিচারের সময় উপস্থাপিত একটি প্রতিবেদনে বলা হয়, বার্কমান গ্যাস চেম্বারের জন্য বন্দীদের বাছাই করতেন হাসিমুখে এবং মৃত্যুর আগে বন্দীদের মানসিকভাবে লাঞ্ছিত করতেন। একজন ইহুদি বন্দী, যিনি স্টুটফ থেকে বেঁচে ফিরেছিলেন, তার সাক্ষ্যে বলেন, সে আমাদের মাঝে দিয়ে এমনভাবে হাঁটছিল যেন সে ফুল বাছাই করছে। তার মুখে কখনো অনুশোচনার ছাপ ছিল না, এমনকি যখন সে জানত যে যাদের দিকে সে তাকাচ্ছে তারা খুব শিগগিরই মারা যাবে। কি একটি অপ্রকাশিত পুলিশ আর্কাইভ থেকে উদ্ধার করা নথিতে জানা যায়, বার্কমান বন্দীদের উপর পরিচালিত চিকিৎসা পরীক্ষাগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন। যদিও তার সম্পৃক্ততার সব বিবরণ এখনও জানা যায়নি, তবে কিছু নথিতে উল্লেখ করা হয়েছে যে তিনি এমন কিছু পরীক্ষার পর্যবেক্ষণ করতেন যার ফলে অনেক বন্দীর মৃত্যু ঘটে। তার বিচারের সময় বার্কমান দাবি করেছিলেন যে তিনি কেবলমাত্র আদেশ অনুসরণ করছিলেন। তবে সাক্ষ্য এবং উপস্থাপিত প্রমাণ থেকে বোঝা যায় যে তিনি তার দায়িত্বের চেয়ে বেশি নিষ্ঠুরতার সাথে কাজ করতেন, যা তার অবস্থানের জন্যও অপ্রয়োজনীয় ছিল। দুর্যোগপূর্ণ খেলার শিক্ষক এওয়া প্যারাডাইস, জন্ম 1921, ছিলেন স্টুটহোফের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিত্বদের মধ্যে একজন। তার নির্মমতা তাকে বন্দীদের জন্য এক আতঙ্কজনক উপস্থিতিতে পরিণত করেছিল। বার্কমানের থেকে ভিন্ন, প্যারাডাইস শুধু নজরদারির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, তিনি নির্যাতন এবং শাস্তির সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। বিভিন্ন সাক্ষ্য অনুযায়ী প্যারাডাইস এমন কিছু আয়োজন করতেন যা বেঁচে থাকা বন্দীরা কি দুর্যোগপূর্ণ খেলা কি নামে উল্লেখ করতেন। এই খেলার একটিতে তিনি বন্দীদের অসম্ভব কাজ করতে বাধ্য করতেন, যেমন তলায় ছিদ্র করা বালতিতে পানি বহন করা। যারা এই কঠিন শর্ত পূরণ করতে পারত না তাদের মারধর করা হতো বা ঘটনাস্থলেই হত্যা করা হতো। একটি বিশেষভাবে ভয়াবহ ঘটনার বিবরণে এক বন্দী বলেন যে প্যারাডাইস একদল নারীকে খালি পায়ে বরফের উপর দৌড়াতে বাধ্য করেছিলেন এবং তাদের চাবুক দিয়ে আঘাত করতেন। তিনি আমাদের কষ্ট দেখতে উপভোগ করতেন। এটি তার মুখে স্পষ্ট দেখা যেত, যেন প্রতিটি চিৎকার তার জন্য একটি বিজয় ছিল, এমনটাই বলেন এক অজ্ঞাতনামা বেঁচে থাকা ব্যক্তি। 2020 সালে অবমুক্ত করা নথিপত্রে প্রকাশিত হয় যে প্যারাডাইস স্টুটহোফ থেকে মৃত্যুমিছিলের তদারকিতেও যুক্ত ছিলেন। এই জোরপূর্বক স্থানান্তরের সময় তার নিষ্ঠুর আচরণ বিভিন্ন সাক্ষীর দ্বারা নথিভুক্ত হয়েছিল। তারা জানিয়েছেন যে প্যারাডাইস বিনা কারণে বন্দীদের গুলি করতেন, এমনকি যখন তারা আদেশ মেনে চলছিল তখনও। সবচেয়ে কনিষ্ঠ তবে নিষ্ঠুর এলিজাবেথ বেকার, জন্ম 1924, বার্কমান ও প্যারাডাইসের থেকে ভিন্ন একটি চরিত্র উপস্থাপন করেন। 20 বছর বয়সে তিনি স্টুটহোফের অন্যতম কনিষ্ঠ মহিলারক্ষী হয়ে ওঠেন। যদিও প্রথম দিকে তাকে লাজুক ও বাধ্যগত তরুণী হিসেবে বর্ণনা করা হয়েছিল, তবে ক্যাম্পের পরিবেশে তার পরিবর্তন দেখায় কিভাবে ক্ষমতা ও মতাদর্শের প্রচার যে কাউকে দ্রুত বিপদগামী করতে পারে, বয়স বা বিশ্বাস নির্বিশেষে। বেকার আগে একটি কারখানায় কাজ করতেন, কিন্তু 1944 সালে তাকে কি আউফজেহেরিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলেও তিনি দ্রুত ক্যাম্পের পরিবেশের সঙ্গে মানিয়ে নেন এবং গ্যাস চেম্বারের জন্য বন্দীদের বাছাই ও শারীরিক শাস্তিতে অংশ নেন। স্টুটহোফের এক জীবিত বন্দী স্মরণ করেন কিভাবে বেকার দাহচুল্লিতে মরদেহ পোড়ানোর তদারকি করতেন। তিনি বেশি কথা বলতেন না, কিন্তু তার উপস্থিতিই আমাদের ভয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল। তার পর্যবেক্ষণের ধরনে কিছু অস্বস্তিকর ছিল, যেন তিনি প্রতিটি নিষ্ঠুরতার মধ্য থেকে কিছু শিখছিলেন। বিচারের সময় বেকার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন, যুক্তি দিয়েছিলেন যে তার যুবক বয়স ও অভিজ্ঞতার অভাব তাকে ভুল করতে বাধ্য করেছিল। তবে সাক্ষ্য ও প্রমাণ দেখিয়েছিল যে তিনি ক্যাম্পের নৃশংসতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বিচারের সময় প্রকাশিত একটি আকর্ষণীয় তথ্য ছিল যে বেকার স্টুটহোফে থাকাকালীন তার পরিবারের কাছে চিঠি লিখেছিলেন, যেখানে তিনি তার কাজকে কি কঠিন কিন্তু জার্মানির সুরক্ষার জন্য প্রয়োজনীয় বলে বর্ণনা করেছিলেন।
এই চিঠিগুলো, যা পোল্যান্ডের সংরক্ষণাগারে রাখা আছে, দেখায় কিভাবে মতাদর্শগত শিক্ষা তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল এবং সে তার নিজস্ব অপরাধকে ন্যায়সঙ্গত বলে মনে করেছিল। এই নারীরা এত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করার পর তাদের ভাগ্য কী হয়েছিল? বার্কমান, প্যারাডাইস ও বেকারের কর্মকাণ্ড বিনা শাস্তিতে রয়ে যায়নি। 1946 সালের স্টুটহোফ বিচারে 3 জনকেই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বার্কমান ও প্যারাডাইসকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং গদানসকে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়, যখন বেকারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন, যদিও তিনি তার শেষ বিবৃতিতে অনুশোচনা প্রকাশ করেছিলেন। এই বিচার ও মৃত্যুদণ্ডের রায় স্পষ্ট বার্তা দিয়েছিল যে নাৎসি অপরাধের জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বপূর্ণ। একটি সাম্প্রতিক অনুসন্ধানে জার্মান সংরক্ষণাগার থেকে প্রকাশিত নথিতে দেখা যায় যে বার্কমান তার গ্রেপ্তারের ঠিক আগে ভুয়া নথি ব্যবহার করে ডেনমার্ক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন। যদিও তিনি আটক হয়েছিলেন, এই প্রচেষ্টা দেখায় যে তৃতীয় রাইখ পতনের পর অনেক অপরাধী বিচার এড়ানোর চেষ্টা করেছিল। আরেকটি নথি, যা 2019 সালে অবমুক্ত করা হয়, তাতে সোভিয়েত সেনাদের সাক্ষ্য অন্তর্ভুক্ত ছিল, যারা স্টুটহোফ মুক্ত করার কাজে অংশ নিয়েছিল। তাদের একজন দাবি করেন যে তিনি প্যারাডাইসের ব্যক্তিগত নথি খুঁজে পান, যেখানে বন্দীদের দেওয়া বিভিন্ন শাস্তির তালিকা ছিল, সঙ্গে ছিল তার ব্যক্তিগত মন্তব্য যা এসব শাস্তির কার্যকারিতা সম্পর্কে তার মূল্যায়ন প্রকাশ করেছিল। নিঃসন্দেহে এই তথ্য ও সাক্ষ্য এক নির্মম বাস্তবতা তুলে ধরে, যেখানে বন্দীরা পৃথিবীর নরকস্বরূপ এসব নাৎসি বন্দিশিবিরে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তার উপর এসব ক্যাম্পের নারীকর্মীরা এতটাই নির্মম, হিংস্র, নিষ্ঠুর ও দয়াহীন ছিলেন যে বন্দীরা তাদের গুসুন্দর দানব বলে অভিহিত করত। বিশেষ করে এওয়া প্যারাডাইস ও এলিজাবেথ বেকার, যারা এসব নাৎসি বন্দিশিবিরের ভেতরে রীতিমতো দানব বলে বিবেচিত হতো। বিলম্বিত ন্যায়বিচার, স্টুটহোফ বিচারের ঘটনা। 1946 সালের গ্রীষ্মে স্টুটহোফ কনসেন্ট্রেশন ক্যাম্প মুক্ত হওয়ার 1 বছরের কিছু বেশি সময় পরে পূর্ব ইউরোপে যুদ্ধোত্তর সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিচার শুরু হয়। পোল্যান্ডের গদানস্কে অনুষ্ঠিত এই ঐতিহাসিক বিচার ছিল নাৎসি শাসনের অন্যতম বর্বর বন্দিশিবিরের সংঘটিত অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। অভিযুক্তদের মধ্যে ছিলেন স্টুটহোফের সাবেক কর্মকর্তারা এবং রক্ষীরা, যাদের মধ্যে কয়েকজন নারী ছিলেন, যারা তাদের অপরাধের নির্মমতার জন্য বেঁচে থাকা ব্যক্তিদের স্মৃতিতে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন। স্টুটহোফের বিচার একটি বিশেষ পুলিশ ট্রাইব্যুনালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এবং এটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে কভার করা হয়েছিল। মোট 13 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যার মধ্যে 6 জন নারী ছিলেন, যারা বন্দিশিবিরে রক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এটি ছিল প্রথম বিচারগুলোর মধ্যে একটি যেখানে যুদ্ধাপরাধে নারীদের দায় স্বীকার করা হয়, যা সে সময়ের অন্যান্য বিচার প্রক্রিয়ায় সাধারণত দ্বিতীয় সারিতে ঠেলে দেওয়া হয়েছিল। অভিযুক্তদের নির্বাচন করা হয় ক্যাম্প মুক্ত হওয়ার পরপরই পরিচালিত তদন্তের ভিত্তিতে সংগৃহীত প্রমাণের উপর ভিত্তি করে। আলোকচিত্র, প্রশাসনিক নথি এবং বেঁচে থাকা বন্দীদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর নথিগুলোর মধ্যে একটি ছিল লাল বাহিনীর তৈরি একটি প্রতিবেদন, যা ক্যাম্প মুক্তির পর বন্দীদের পরিস্থিতি এবং রক্ষীদের দ্বারা সংঘটিত নৃশংসতার বিস্তারিত বিবরণ তুলে ধরেছিল। অভিযুক্তদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন পূর্বে উল্লিখিত জেনি ওয়ান্ডা বার্কমান, এওয়া প্যারাডাইস এবং এলিজাবেথ বেকার, যাদের অপরাধ ইতিমধ্যেই অনেক জীবিত বন্দীর দ্বারা প্রকাশ করা হয়েছিল। এছাড়াও শিবিরের পুরুষ কর্মকর্তাদেরও বিচারের মুখোমুখি করা হয়, যারা ব্যাপক নির্বিচার হত্যা ও মৃত্যুমিছিল তদারকির দায়িত্বে ছিলেন। বিচার চলাকালীন এক পুলিশ সাংবাদিক, যিনি আদালত কক্ষে উপস্থিত ছিলেন, একটি শক্তিশালী বিবরণ দেন। অভিযুক্তরা নীরবে বসেছিল, তাদের মুখের অভিব্যক্তি ছিল উদাসীনতা ও উদ্বেগের মিশ্রণ। কেউ কেউ তাদের কর্মকাণ্ডের যুক্তি হিসেবে আদেশ পালনের অজুহাত দিচ্ছিল, আবার কেউ সম্পূর্ণ নিশ্চুপ ছিল। বিচারে 30-এরও বেশি জীবিত বন্দী তাদের সাক্ষ্য প্রদান করেন, যা আদালত ও জনসাধারণকে স্তব্ধ করে দেয়। এসব বিবরণ ক্যাম্পের অমানবিক পরিস্থিতি, নৃশংস শাস্তি এবং অভিযুক্তদের তত্ত্বাবধানে পরিচালিত নির্বিচার হত্যার ঘটনা প্রকাশ করে। সবচেয়ে হৃদয়বিদারক সাক্ষ্যগুলোর মধ্যে ছিল আন্না কে নামে এক ইহুদি নারীর বিবরণ, যিনি স্টুটহোফ থেকে বেঁচে ফিরেছিলেন। তিনি স্মরণ করেন কিভাবে জেনি ওয়ান্ডা বার্কমান গ্যাস চেম্বারের জন্য বন্দীদের বাছাই করতেন। আমি এখনও মনে করতে পারি কিভাবে তিনি আমাদের মধ্যে হেঁটে বেড়াতেন, হাসছিলেন। তিনি আমাদের এমনভাবে দেখতেন যেন আমরা মানুষও নই। আমি কখনোই ভুলব না আমার বোনের শেষ দৃষ্টিটি, যখন তাকে গ্যাস চেম্বারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আরেকজন জীবিত বন্দী, পিওত্র এস.
নামে পরিচিত এক ব্যক্তি বর্ণনা করেন কিভাবে এওয়া প্যারাডাইস তাকে এতটাই মারধর করেছিলেন যে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন শুধুমাত্র একটি অর্থহীন কাজ সম্পন্ন করতে না পারার কারণে। তিনি ক্ষমতা উপভোগ করতেন। এটি শুধুমাত্র আদেশ পালন ছিল না, এটি তার জন্য ব্যক্তিগত কিছু ছিল। এখন ন্যায়বিচার তাদের জন্য কেবল শুরু হচ্ছিল, কারণ অপরাধ প্রমাণিত হয়েছিল। আদালত স্টুটহোফে সংঘটিত অপরাধগুলোর অকাট্য প্রমাণ সংগ্রহ করেছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল অভিযুক্তদের সরাসরি অংশগ্রহণ গ্যাস চেম্বারের জন্য বন্দীদের বাছাই প্রক্রিয়ায়, বন্দীদের উপর শারীরিক নির্যাতন ও শাস্তি প্রয়োগ, যা প্রায়শই তুচ্ছ কারণের জন্য করা হতো, মৃত্যু মিছিলের তদারকি, যেখানে হাজার হাজার বন্দী অনাহার, তীব্র ঠান্ডা বা নির্বিচার হত্যার কারণে মারা গিয়েছিল। একটি নথি, যা 1995 সালে অবমুক্ত করা হয়, প্রকাশ করে যে অভিযুক্তরা, যাদের মধ্যে বার্কমান ও প্যারাডাইস অন্তর্ভুক্ত ছিলেন, নির্দিষ্ট আদেশে স্বাক্ষর করেছিলেন যেখানে নির্দিষ্ট দিনে কতজন বন্দীকে গ্যাস চেম্বারে পাঠানো হয়েছে তা বিশদভাবে উল্লেখ ছিল। এই প্রমাণগুলো অভিযুক্তদের যে কোনো অজ্ঞতার দাবিকে খণ্ডন করেছিল। অন্যদিকে 31 মে 1946 সালে আদালত তার রায় প্রদান করে। 13 জন অভিযুক্তের মধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার মধ্যে বিচারাধীন সকল নারীরক্ষী অন্তর্ভুক্ত ছিলেন। বাকি 2 জনকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। এলিজাবেথ বেকার, সবচেয়ে কম বয়সী রক্ষী, দয়া ভিক্ষা করার চেষ্টা করেছিলেন, যুক্তি দিয়েছিলেন যে তার যুবক বয়স ও অভিজ্ঞতার অভাবের কারণে তিনি ভুল করেছিলেন। তবে আদালত রায় দেন যে বন্দীদের বাছাই প্রক্রিয়ায় তার সক্রিয় অংশগ্রহণ এবং তার প্রদর্শিত নিষ্ঠুরতা কোনোভাবেই ক্ষমার যোগ্য ছিল না। 4 জুলাই 1946 সালে মৃত্যুদণ্ডের রায় গদানসকে প্রকাশ্যে কার্যকর করা হয়। অভিযুক্তদের হাজারো মানুষের সামনে ফাঁসি দেওয়া হয়, যাদের মধ্যে স্টুটহোফের জীবিত বন্দী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই ঘটনাটি শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি কাজ ছিল না, বরং এটি সংঘটিত অপরাধগুলোর স্মরণ করিয়ে দেওয়া এবং জবাবদিহিতার গুরুত্ব বোঝানোর জন্য একটি বার্তা ছিল। একজন প্রত্যক্ষদর্শী দৃশ্যটি বর্ণনা করে বলেন, ভিদ নীরব ছিল। এক ধরনের স্বস্তি ছিল, কিন্তু একই সঙ্গে বিষাদও। আমরা এই মানুষগুলোর মৃত্যুকে উদযাপন করছিলাম না, বরং এই সত্যটিকে সম্মান জানাচ্ছিলাম যে অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিচারের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল জেনি ওয়ান্ডা বার্কম্যানের লেখা চিঠিগুলো, যা তিনি তার সাজা কার্যকর হওয়ার অপেক্ষায় থাকাকালীন লিখেছিলেন। এই চিঠিগুলো, যা তার পরিবারের উদ্দেশ্যে লেখা হয়েছিল, তার অপরাধের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করত না, বরং তার কর্মকাণ্ডের একটি দৃঢ় সমর্থন দেখাত। আমি যা কিছু করেছি, সবই জার্মানির জন্য। যদি আমি পুনরায় জন্মগ্রহণ করি, তবে আমি এটি আবারও করব। আরেকটি চমকপ্রদ আবিষ্কার ছিল বিচার চলাকালীন একটি অডিও রেকর্ডার ব্যবহার করা, যা সেই সময় একটি অস্বাভাবিক পদ্ধতি ছিল। এই রেকর্ডিংগুলো, যা পুলিশ সংরক্ষণাগারে সংরক্ষিত রয়েছে, অভিযুক্ত ও জীবিত বন্দীদের কণ্ঠ ধারণ করেছে, যা স্টুটহোফের ভয়াবহতা এবং বিচারের প্রভাবের একটি জীবন্ত সাক্ষ্য প্রদান করে। বিচার ও প্রকাশ্য মৃত্যুদণ্ড গদানস্ক ও এর আশপাশের জনগণের মনে গভীর প্রভাব ফেলেছিল। অনেকের জন্য এটি একটি প্রতীকী সমাপ্তির প্রতিফলন ছিল এবং অতীতের মুখোমুখি হওয়ার একটি সুযোগ এনে দিয়েছিল। তবে এটি জনসমক্ষে বিচার প্রক্রিয়াকে ন্যায়বিচারের একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের উপযোগিতা নিয়ে বিতর্কের সূচনা করেছিল। কয়েকজন পুলিশ নাগরিক উদ্বেগ প্রকাশ করেছিলেন যে ফাঁসি কার্যকর করা হলেও স্টুটহোফের অপরাধগুলোর দ্বারা সৃষ্ট যন্ত্রণা মুছে ফেলা যাবে না। একজন স্থানীয় কৃষক, যিনি অনেক বছর পর এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, আমরা দেখতে পাচ্ছিলাম যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু যে কাজগুলো মানুষগুলো করেছে, তার স্মৃতিগুলো কখনোই মুছে যাবে না। স্টুটহোফের বিচার, যা 1946 সালে অনুষ্ঠিত হয়, ছিল নাৎসি নৃশংসতার মুখোমুখি হওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা। হৃদয়বিদারক সাক্ষ্য এবং অকাট্য প্রমাণের মাধ্যমে আদালত ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের অপরাধীদের দায়ী করতে সক্ষম হয়েছিল। তবে এই বিচার যুদ্ধোত্তর ন্যায়বিচারের সীমাবদ্ধতাগুলোকেও প্রকাশ করেছিল, কারণ অনেক অপরাধী তদন্তের চোখ এড়িয়ে গিয়েছিল এবং জীবনের বাকি সময় মুক্তভাবে কাটিয়েছিল। এই প্রক্রিয়া শুধু দোষীদের শাস্তি দেয়নি, বরং এটি স্মৃতি, দায়বদ্ধতা এবং অতীতের ভয়াবহতাগুলো মনে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আলোচনার সূচনা করেছিল, যাতে এসব ঘটনা আর কখনো পুনরাবৃত্তি না ঘটে। ন্যায়বিচারকে ফাঁকি দেওয়া নারী, হার্টাবোথে এবং পলাতক নারীরক্ষীরা। তৃতীয় রাইখের পতনের পরবর্তী বিশৃঙ্খল মাসগুলোতে কনসেন্ট্রেশন ক্যাম্পের অপরাধের সঙ্গে যুক্ত অনেক ব্যক্তিত্ব দুঃখজনকভাবে ন্যায়বিচার এড়াতে সক্ষম হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন হার্টাবোথে, স্টুটহোফের অন্যতম কুখ্যাত নারীরক্ষী,
যার গল্প কয়েক দশক ধরে নজরদারি এড়িয়ে যাওয়া বহু অপরাধীর একটি প্রতিচ্ছবি। হার্টা বোথে 1921 সালে জার্মানির একটি শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। 1932 সালে তিনি নাৎসি বন্দিশিবির ব্যবস্থায় কি আউফজেহেরিন কি হিসেবে যোগ দেন এবং স্টুটহোফ সহ অন্যান্য ক্যাম্পে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী সাক্ষ্য অনুযায়ী তিনি ছিলেন শারীরিক ও মানসিকভাবে একটি ভীতিকর উপস্থিতি, যিনি শৃঙ্খলা বজায় রাখতে সহিংসতা ব্যবহারে কোনো দ্বিধা করতেন না। স্টুটহোফে তার সময়কালে বোথেকে গ্যাস চেম্বারের জন্য বন্দি বাছাই এবং নির্মম শাস্তি প্রদানের জন্য অভিযুক্ত করা হয়েছিল। একজন জীবিত বন্দী স্যামুয়েল কে নামে পরিচিত একজন তাকে স্মরণ করে বলেন, তার দৃষ্টি ছিল শীতল। যদি তুমি কিছু ব্যাখ্যা করার চেষ্টা করতে, সে উত্তর দিত ঘুষি মেরে, যেন সে আমাদের মনে করিয়ে দিতে চাইত যে আমরা তার কাছে কোনো মূল্যই রাখতাম না। তবে 1946 সালে বিচারপ্রাপ্ত অন্যান্য রক্ষীদের মতো নয়, বোথে ক্যাম্প মুক্ত হওয়ার পর নিখোঁজ হয়ে যান। যুদ্ধোত্তর বিশৃঙ্খল পরিবেশের সুযোগ নিয়ে তিনি উদ্বাস্তুদের ভিড়ে মিশে যান এবং কয়েক বছর ধরে শনাক্তকরণ এড়াতে সক্ষম হন। হার্টা বোথে একাই পালিয়ে যাননি। বহু কনসেন্ট্রেশন ক্যাম্পের নারীরক্ষীরা নাৎসি কর্তৃপক্ষের পতনের সুযোগ নিয়ে পালিয়ে যায়। কেউ কেউ জাল নথি ব্যবহার করে, আবার কেউ প্রত্যন্ত অঞ্চলে চলে যায় বা নতুন পরিচয় গ্রহণ করে। 1998 সালে অবমুক্ত একটি নথিতে প্রকাশিত হয় যে ইউরোপে সক্রিয় কিছু গোপন নেটওয়ার্ক এসব নারীদের নিরাপদ স্থানে পালিয়ে যেতে সহায়তা করেছিল। বোথের ক্ষেত্রে ধারণা করা হয় যে তিনি প্রথমে বাভারিয়া অঞ্চলে যান এবং পরে হামবুর্গে একটি ভুয়া পরিচয়ের অধীনে বসবাস শুরু করেন। কৌতূহলজনকভাবে অনেক নারীরক্ষী খুব বেশি দূরে যাননি, বরং তারা ছোট ছোট সম্প্রদায়ে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে মিশে যান এবং নজর এড়াতে সক্ষম হন। তবে সবকিছু তাদের পক্ষে ছিল না। বোথের ভাগ্য 1951 সালে বদলে যায়, যখন ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্টুটহোফের অপরাধে তার সক্রিয় অংশগ্রহণ অস্বীকার করেন এবং দাবি করেন যে তিনি কেবল আদেশ পালন করছিলেন। তবে জীবিত বন্দীদের সাক্ষ্য এবং সংগৃহীত প্রমাণ তার বক্তব্যকে ভুল প্রমাণ করে। বিচারের সময় উপস্থাপিত নথিগুলোর মধ্যে এমন কিছু রেকর্ড ছিল যা বোথেকে বন্দীদের গ্যাস চেম্বারে পাঠানোর সঙ্গে সরাসরি যুক্ত করে। এছাড়া এক পুলিশ সাক্ষী বর্ণনা করেন কিভাবে তিনি বোথেকে একটি অন্তঃসত্ত্বা নারীকে এতটাই মারধর করতে দেখেছিলেন যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সে কোনো করুণা দেখায়নি। সেই নারী মাটিতে লুটিয়ে পড়ল, আর হার্টা শুধু সামনে এগিয়ে গেল, যেন কিছুই ঘটেনি বলে জানান সেই সাক্ষী। 1953 সালে বোথেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে তার শাস্তি পরবর্তীতে কমিয়ে আনা হয়, যার ফলে তিনি 1957 সালে মুক্তি পান। যদিও তার গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়েছিল, তবে অনেক নারীরক্ষী তখনও ন্যায়বিচার এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। এছাড়াও ন্যায়বিচারের বিলম্বিত বহু ঘটনা রয়েছে। 2018 এবং 2021 সালের মধ্যে অবশেষে ন্যায়বিচার কয়েক দশক ধরে পালিয়ে থাকা কিছু নারীরক্ষীদের কাছে পৌঁছায়। এই বিচারগুলো, যদিও অভিযুক্তদের অগ্রসর বয়সের কারণে প্রতীকী রূপ নিয়েছিল, তবু এগুলো অপরাধ স্বীকার করা এবং জীবিত বন্দীদের জন্য একটি সমাপ্তি প্রদান করার প্রচেষ্টা ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে একটি ছিল ইরমগার্ড ফুরখনারের, যিনি স্টুটহোফে সচিব হিসেবে কাজ করেছিলেন। 2021 সালে তাকে জার্মানিতে বিচার করা হয়, যেখানে তার বিরুদ্ধে 10,000-এর বেশি হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়। বিচারের সময় মোশে ডি নামক এক জীবিত বন্দী সাক্ষ্য প্রদান করেন এবং বন্দী শিবিরে সংঘটিত নৃশংসতা সম্পর্কে কথা বলেন, বিশেষভাবে প্রশাসনিক দায়িত্ব পালনকারীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। এটি কোনো ব্যাপার নয় যে তারা কেবল নথিতে স্বাক্ষর করেছিল নাকি অস্ত্র ধরেছিল। সবাই সেই ব্যবস্থার অংশ ছিল যা আমাদের জীবন ধ্বংস করেছিল, বলেন মোশে। এই বিচারগুলোর সঙ্গে সম্পর্কিত একটি সাম্প্রতিক আবিষ্কার ছিল যুদ্ধ চলাকালীন অভিযুক্তদের পরিবারকে লেখা চিঠিগুলোর সন্ধান। এই চিঠিগুলো, যা জার্মান সংরক্ষণাগারে সংরক্ষিত রয়েছে, অভিযুক্তদের মানসিক অবস্থার একটি অস্বস্তিকর চিত্র তুলে ধরে। এর মধ্যে একটিতে এক অজ্ঞাত পরিচয় নারীরক্ষী লিখেছিলেন, এই কাজ কঠিন, কিন্তু এটি জার্মানির মঙ্গলের জন্য। বন্দীরা মানুষ নয়, তারা শুধু এমন উপকরণ যা আমাদের ব্যবহার করতে হবে। এছাড়াও 2020 সালে একদল গবেষক স্টুটহোফের একটি প্রাচীন সংরক্ষণাগারে একটি নামের তালিকা আবিষ্কার করেন, যেখানে এমন কিছু নারীরক্ষীর নাম অন্তর্ভুক্ত ছিল যারা কখনো বিচারের মুখোমুখি হয়নি। এই আবিষ্কার নতুন তদন্তের সূত্রপাত করেছে, যার মাধ্যমে এখনও জীবিত সম্ভাব্য অপরাধীদের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে।
এই সাম্প্রতিক বিচারগুলো বয়স্ক অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার কার্যকারিতা ও উদ্দেশ্য নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ কেউ যুক্তি দেন যে এই বিচারগুলো অনেক দেরিতে এসেছে, যার ফলে এগুলোর কোনো তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে না। আবার অন্যরা জোর দিয়ে বলেন যে এগুলো ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের জন্য অপরিহার্য এবং ব্যক্তিগত দায়বদ্ধতা সম্পর্কে একটি সুস্পষ্ট বার্তা প্রদান করে। একজন জার্মান প্রসিকিউটর, যিনি 2019 সালের বিচারের সঙ্গে জড়িত ছিলেন, তার কথায়, এই বিচারগুলো কেবল অতীত সম্পর্কে নয়। এগুলো একটি স্মরণ করিয়ে দেওয়া যে ন্যায়বিচার কখনোই ভুলে যাওয়া উচিত নয়, এমনকি যখন তা বিলম্বিত হয়ে আসে। একটি অত্যন্ত অন্যায় পরিস্থিতিতে হার্টা বোথে এবং অন্যান্য নারীরক্ষীদের ইতিহাস, যারা ন্যায়বিচার থেকে পালিয়ে গিয়েছিল, যুদ্ধাপরাধের দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার প্রচেষ্টার সীমাবদ্ধতা এবং একনিষ্ঠতাকে একসঙ্গে তুলে ধরে। যদিও কেউ কেউ তাৎক্ষণিক শাস্তি এড়াতে সক্ষম হয়েছিল, তাদের কর্মকাণ্ড সম্মিলিত স্মৃতি ও জীবিত বন্দীদের মনে এক অবিনশ্বর চিহ্ন রেখে গেছে। যেমন এক জীবিত বন্দী 2021 সালের বিচারের সময় বলেছিলেন, কেউ তার অপরাধের জন্য জবাবদিহি করছে দেখতে পাওয়া, যদিও তা অনেক বছর পরে ঘটে, এক প্রকার সান্ত্বনা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের গল্পগুলো গুরুত্বপূর্ণ। বর্বরতার চিহ্ন, স্টুটহোফ ও তার রক্ষীদের শিক্ষা। স্টুটহোফ এবং তার রক্ষীদের দ্বারা সংঘটিত নৃশংসতা নাৎসি শাসনের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর মধ্যে একটি উপস্থাপন করে। নথিভুক্ত অপরাধের বাইরেও এই কনসেন্ট্রেশন ক্যাম্পের ইতিহাস একটি ঐতিহাসিক ও নৈতিক উত্তরাধিকার রেখে গেছে, যা গভীর প্রতিফলনের দাবি রাখে। স্টুটহোফ ছিল জার্মানির বাইরে নির্মিত প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প, যা নাৎসি গণহত্যার যন্ত্রকে দখলকৃত অঞ্চলের সম্প্রসারণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এর কার্যক্রমের 6 বছরের মধ্যে 1939 থেকে 1945 পর্যন্ত স্টুটহোফ একটি আটক কেন্দ্র থেকে গণহত্যা শিবিরে পরিণত হয়, যেখানে নাৎসি শাসন তাদের তথাকথিত চূড়ান্ত সমাধান বাস্তবায়নের জন্য ক্যাম্পের অবকাঠামো ব্যবহার করে। আমরা এটিকে সেই নামেই উল্লেখ করব, যাতে নির্মম শব্দবন্ধ এড়ানো যায়। 1945 সালের মে মাসে ক্যাম্পটি মুক্ত করা হয়, তবে এর ভয়াবহতার প্রভাব বহু বছর ধরে রয়ে যায়। পরবর্তী বিচার, জীবিত বন্দীদের সাক্ষ্য এবং সংরক্ষণাগারে পাওয়া নথিগুলো এই অপরাধগুলোর মাত্রা পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করতে সাহায্য করেছে। তবে এই প্রক্রিয়া যুদ্ধোত্তর ন্যায়বিচারের সীমাবদ্ধতাও প্রকাশ করেছে, কারণ বহু অপরাধী কয়েক দশক ধরে শাস্তি এড়াতে সক্ষম হয়েছিল। একটি কম পরিচিত তথ্য হল, স্টুটহোফে উদ্ধারকৃত নথির মধ্যে একটি নাজি কর্মকর্তার ব্যক্তিগত ডায়েরি পাওয়া গিয়েছিল, যিনি ক্যাম্পটির তদারকি করতেন। সেই লেখাগুলোর মধ্যে তিনি বন্দীদের কি নামহীন সংখ্যা কি বলে উল্লেখ করেছেন এবং গ্যাস চেম্বারকে কি প্রযুক্তিগত সমাধান হিসেবে বর্ণনা করেছেন। এই আবিষ্কার দেখায় কিভাবে নাৎসি শাসন পদ্ধতিগতভাবে তাদের শিকারদের অমানবিক করে তুলেছিল এবং গণহত্যাকে একটি আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত করেছিল। স্টুটহোফের অপরাধে নারীরক্ষীদের সম্পৃক্ততা এক ধরনের তীব্র একাডেমিক ও ঐতিহাসিক বিতর্কের জন্ম দিয়েছে। এই নারীদের মধ্যে অনেকে জার্মান মেয়েদের লীগ থেকে নিযোগপ্রাপ্ত যুবতী ছিলেন এবং তারা বন্দীদের উপর নির্যাতন, নির্বিচার হত্যা ও নজরদারিতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। তাদের সম্পৃক্ততা প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে এবং এটি প্রমাণ করে যে নাৎসি মতাদর্শ সমাজের প্রতিটি স্তরে গভীরভাবে প্রভাব ফেলেছিল। 1946 সালের বিচারের সময় জীবিত বন্দীদের সাক্ষ্য এসব নারীরক্ষীদের নিষ্ঠুরতার স্তর প্রকাশ করে। তবে তাদের কর্মকাণ্ড ব্যক্তিগত দায়িত্ব ও মতাদর্শগত প্রশিক্ষণের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, যা সাধারণ মানুষকেও গণহত্যার অপরাধে পরিণত করতে পারে। এওয়া প্যারাডাইসের বিচারের সময় নথিভুক্ত একটি উক্তি এই দ্বৈত বাস্তবতাকে ফুটিয়ে তোলে। সে কোনো দানব ছিল না, সে ছিল এক সাধারণ নারী, যে পরিণত হয়েছিল কল্পনাতীত কিছুতে। স্টুটহোফ এবং তার রক্ষীদের অধ্যয়ন কেবল অতীতের দিকে তাকানোর বিষয় নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্যও একটি সতর্কবার্তা। শুধু কল্পনা করলেই শিহরণ জাগে যে, যদি আমাদের সময়ে এমন কিছু ঘটে তবে এর অর্থ কী হতে পারে। এই ক্যাম্পে সংঘটিত নৃশংসতা দেখায় কিভাবে একটি আদর্শগত ব্যবস্থা প্রতিষ্ঠানগুলিকে দূষিত করতে পারে, সহিংসতাকে স্বাভাবিক করে তুলতে পারে এবং সম্পূর্ণ জনগোষ্ঠীকে অমানবিক করে তুলতে পারে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হল ঐতিহাসিক স্মৃতির সংরক্ষণ। জীবিত বন্দীদের সাক্ষ্য, নথি ও ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা অপরিহার্য, যাতে এসব ঘটনা কখনোই ছোট করে দেখা না হয় বা বিকৃত না করা যায়। স্টুটহোফ সংরক্ষণে কাজ করা এক পুলিশ ইতিহাসবিদের কথায়, এই ক্যাম্পের প্রতিটি পাথর একটি গল্প বলে। যদি আমরা তা শুনতে ব্যর্থ হই, তবে আমরা অতীতের ভুলগুলো পুনরাবৃত্তির ঝুঁকিতে থাকব। স্টুটহোফ আমাদের জন্য কিছু আকর্ষণীয় আবিষ্কারও রেখে গেছে, যার মধ্যে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান রয়েছে।
2020 সালে একদল প্রত্নতাত্ত্বিক স্টুটহোফের নিকটবর্তী এক গোপন ভূগর্ভস্থ আস্তানা আবিষ্কার করেন, যেখানে বন্দীদের ব্যক্তিগত সামগ্রী সংরক্ষিত ছিল। এসবের মধ্যে চিঠি, আলোকচিত্র ও ছোটখাট ব্যক্তিগত স্মৃতিচিহ্ন পাওয়া গেছে। এই আবিষ্কারগুলো নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে পরিসংখ্যানের পেছনে ছিল বাস্তব মানুষ, যাদের নিজস্ব গল্প, জীবন ও স্বপ্ন ছিল। আরেকটি সাম্প্রতিক উদ্ঘাটন ছিল এমন কিছু নথির প্রকাশ, যেখানে উল্লেখ করা হয়েছিল কিভাবে কিছু জার্মান কোম্পানি স্টুটহোফের জোরপূর্বক শ্রম ব্যবস্থার মাধ্যমে সরাসরি লাভবান হয়েছিল। এই নথিগুলো আইনি দাবি এবং যুদ্ধকালীন কর্পোরেট দায়বদ্ধতা নিয়ে বিতর্কের সূচনা করেছে। যদিও অনেক অপরাধী তাৎক্ষণিক বা বিলম্বিত বিচারের মাধ্যমে শাস্তি পেয়েছে, তবু কয়েকজন ন্যায়বিচার এড়াতে সক্ষম হয়েছিল। এটি পরিবর্তনের সময়ে আইনি ব্যবস্থাগুলোর কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তোলে। পরবর্তী বিচারগুলো, যদিও বিলম্বিত, কিছু দায়ীদের বিচারের আওতায় আনতে এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতাকে দলিলবদ্ধ করতে সক্ষম হয়েছে। তবে কেবল দোষীদের শাস্তি দিয়ে ভুক্তভোগীদের কষ্ট শেষ হয় না, মানসিক ও শারীরিক ক্ষত রয়ে যায়, যা জীবিত বন্দী এবং সম্মিলিত স্মৃতিতে গভীরভাবে প্রতীক। একজন স্টুটহোফের জীবিত বন্দী 2018 সালে এক সাবেক শিবির সচিবের বিচারের সময় বলেছিলেন, এই বিচার শুধু আমার জন্য নয়, এটি তাদের সবার জন্য, যারা এখানে থাকতে পারেনি। এটি আমাদের শেষ সুযোগ, যাতে আমাদের কথা শোনা যায়। স্টুটহোফের ইতিহাস, এই কনসেন্ট্রেশন ক্যাম্প, যা 1939 থেকে 1945 পর্যন্ত পরিচালিত হয়েছিল, কেবল মৃত্যুর স্থান ছিল না, বরং এটি এমন এক মঞ্চ ছিল যেখানে মানবিক নিষ্ঠুরতার গভীরতা প্রকাশ পেয়েছিল। এর রক্ষীদের বর্বরতা ভবিষ্যৎ প্রজন্মকে ঘৃণা ও অসহিষ্ণুতার বিপদ সম্পর্কে শিক্ষিত করার গুরুত্বকে আরও জোরালো করে তোলে। বিশ্বজুড়ে জাদুঘর, স্মৃতিসৌধ এবং শিক্ষামূলক কর্মসূচিগুলো নাৎসি অপরাধের স্মৃতিকে জীবিত রাখার দায়িত্ব গ্রহণ করেছে। জার্মানি, পোল্যান্ড এবং অন্যান্য দেশে শিক্ষার্থীদের ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং দলিল সংরক্ষণের মতো উদ্যোগগুলো এই ঘটনাগুলোকে প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করতে এবং সমাজ কিভাবে চরমপন্থী মতাদর্শের উত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করেছে। আজ, যখন আমরা এই নৃশংসতাগুলো নিয়ে চিন্তা করি, তখন আমাদের অঙ্গীকার করা উচিত যে আমরা স্মৃতিকে জীবিত রাখব, মানব মর্যাদার পক্ষে দাঁড়াব এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করব, যাতে এই ধরনের ট্র্যাজেডি আর কখনো পুনরাবৃত্তি না ঘটে। স্টুটহোফের ইতিহাস একটি সতর্কবার্তা, যা আমরা কখনোই উপেক্ষা করতে পারি না।